এই প্রথম হয়তো আমার মুখে দুটি বিপরীতধর্মী কথা শুনবেন। প্রথম কথা, আজ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, যে ঘটনাটা নিয়ে আমরা কথা বলবো, আপনি বলতে পারেন এটা তো খুব ছোট একটা ঘটনা। ঘটনাটা ছোট হলেও এখানে বিষয়টা আসলে অনেক বড়, সেটাই আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। এবং দ্বিতীয় কথা, আমার মনে পড়ে না শেষ কয়েক মাসে কংগ্রেসকে নিয়ে আমরা কোনো পর্বে এইভাবে খুব আলোচনা করেছি বলে। তার কারণ মূলত আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতি নিয়ে কথা বলি এবং সেই নির্বাচনী রাজনীতিতে যারা প্রান্তিক শক্তি হিসেবে বর্তমানে পরিচিত বা যাদের ফলাফলের অবস্থা অত্যন্ত শোচনীয়, তাদের নিয়ে সেভাবে খুব একটা কিছু বলার থাকে না, বলা হয়ে ওঠে না। কিন্তু আজ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেখানে কংগ্রেসের কথা অবশ্যই উঠে আসবে এবং আগেই যেটা বললাম, ঘটনাটার থেকেও বিষয়টা অনেক বেশি বড়। তো ঘটনাটা কি ঘটেছে সেটা আগে ছোট করে আপনাদের বলে নিই। নিশ্চয়ই এতক্ষণে আপনারা জানেন, বিহারে ভোটার অধিকার যাত্রা হচ্ছিল, কংগ্রেসের তরফ থেকে সেই যাত্রা করা হচ্ছিল। সেখানে এক যুবক, সে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পরিবার সম্পর্কে অত্যন্ত কুমন্তব্য করেছেন। সেই নিয়ে স্বাভাবিকভাবেই বিজেপির কর্মী সমর্থক তারা প্রচন্ড রেগে গেছেন, তাদের মধ্যে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশও দেখা যাচ্ছে, অনেকেই অনেক কথা বলছেন। জানা যাচ্ছে যে সেই যুবক যে ওই কুমন্তব্য করেছিল, অত্যন্ত কুরুচিকর কথা বলেছিল, সেই যুবককে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের অত্যন্ত বীর একজন বিজেপির নেতা, যার নাম রাকেশ সিং, তিনি সমাজ মাধ্যমে একটি লাইভে আসেন এবং সেখানে এসে তিনি বলেন, আজ যে ঘটনা ঘটবে বাংলার বুকে, এরপর দেখা যাবে গোটা দেশ জুড়ে কংগ্রেসীদের বিরুদ্ধে এভাবেই বিরোধিতা হচ্ছে। এবং তারপর তিনি কি করেন, সকাল সকাল তিনি খাস কলকাতার বুকে কংগ্রেসের যে কার্যালয় রয়েছে বিধান ভবন, সেখানে ঢুকে পড়েন এবং সেখানে হুজ্জুতি চালান। এবং সেখানে কিন্তু রাকেশ সিং একা একা যাননি, সঙ্গে আরো 5-6 জনকে নিয়ে গিয়েছিলেন, দেখানোর জন্য যে তিনি কত বড় মাপের একজন মানুষ এবং তিনি কত কি করতে পারেন। বিধান ভবনের ভিতরে ঢুকে হুজ্জুতি চালানো হয় রাকেশ সিং, তারপরে তার লোকজনকে নিয়ে বাইরে আসেন, বাইরে এসে কংগ্রেসের পতাকা পোড়ানো হয়, কংগ্রেসের যে সমস্ত নেতাদের ছবি সেখানে ছিল, রাহুল গান্ধীর ছবির মুখে কালি লেপে দেওয়া হয় এবং কংগ্রেসের আরো নেতাদের ছবি সেগুলোতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এই হুজ্জুতি সে করে এবং তারপর সেখান থেকে বেরিয়ে এসে চলে যায়। এইবার এই ঘটনা সামনে আসার পর থেকে কি হয়েছে আপনি বলবেন, অত্যন্ত ছোট্ট একটা ঘটনা। হ্যাঁ ঠিকই তো, ছোট ঘটনা, ঠিক আছে, ভালো হয়েছে। কিন্তু এরপর এখানে কয়েকটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, এই ঘটনা, এই যে বিজেপি ঘটালো, তাদের বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য পশ্চিমবঙ্গের বুকে কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর এবং কংগ্রেসের কার্যালয়ের উপরে আক্রমণ, যে সময় কার্যালয়ে বেশি লোকজন কেউ ছিলেন না সেই রকম সময় গিয়ে আক্রমণ, ভাঙচুর, আগুন লাগানো, এই সমস্ত কিছু তারা করেছেন। এই কাজ বিজেপি যদি কর্ণাটকে করত, যদি দিল্লিতে করত, বা এমন কোনো জায়গা যেখানে বিধানসভাতে, এমন কোনো রাজ্য যেখানে বিধানসভাতে কংগ্রেসের অন্তত একটা আসনও রয়েছে, সেই রকম জায়গায় যদি বিজেপি করতো তাহলেও না হয় বোঝা যেত। কিন্তু এমন একটা রাজ্য যেখানে কংগ্রেসের বিধানসভাতে একটাও আসন নেই এবং এমন একটা রাজ্য যেখানে কংগ্রেসের শক্তি ক্ষয় হতে হতে এখন আধমরার থেকেও খারাপ অবস্থায় তারা পৌঁছেছে, সেই রকম একটি জায়গায় কংগ্রেসের কার্যালয়ের ওপরে এই রকম আক্রমণ, ভাঙচুর, আগুন জ্বালানো, এই সমস্ত কিছু করে, তাও আবার বলছি, যে সময় কার্যালয়ে বেশি লোকজন ছিলেন না সেই সময় এইটা ঘটিয়ে বিজেপির তরফ থেকে ঠিক কোন অ্যাচিভমেন্টটা তারা পেলেন এবং বিজেপি কোন বীরত্বের পরিচয় এখানে দিল, কোন ক্ষোভের বহিঃপ্রকাশ তারা এর মাধ্যমে করলো। আরো বিশেষ করে এমন একটি রাজনৈতিক দল বাংলার বুকে বিজেপি, যারা বারবার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের শিক্ষিত ভদ্রলোকেদের ভোট যাতে নিজেদের দিকে টানা যায়, তার জন্য বিজেপিকে একটা আলাদা ধরনের রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে এবং শিক্ষিত ভদ্রলোকেদের বিজেপির রাজ্য সভাপতি করে নিয়ে আসা হচ্ছে। সেই রাজনৈতিক দল নির্বাচনের ঠিক আগের বছর এরকম একটি কাজ কি করে করলো? মানে দিলীপ ঘোষের আমলে যে ঘটনা ঘটেনি, শিক্ষিত মার্জিত শ্রমিক ভট্টাচার্যের আমলে এই ঘটনা কি করে ঘটলো? আপনি যদি বলেন যে আরে বাবা, শ্রমিক বাবু তো সবে কদিন হলো এসেছেন, খুব ভালো কথা, তার আগে শিক্ষিত ভদ্রলোক অধ্যাপক সুকান্ত মজুমদার তাহলে বঙ্গ বিজেপিকে কি পথ এতদিন দেখালেন, কি শেখালেন, কি শিক্ষা নিয়ে তাহলে তারা এই কাজটা করলো? দ্বিতীয় প্রশ্ন, এইখানে আপনি যদি বলেন যে না আসলে বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন তারা প্রধানমন্ত্রী এবং তার পরিবার সম্পর্কে ওই রকম আপত্তিকর মন্তব্য শুনে ক্ষোভের দিশেহারা হয়ে গিয়েছিলেন, তাই এই কাণ্ডটা তারা ঘটিয়ে ফেলেছেন, মানে খুবই রেগে গিয়েছিলেন, তারা বুঝতে পারছিলেন না রাগে তারা কি করবেন, তাই এটা তারা করেছেন। প্রথমত, বিহারের ওই ভোটার অধিকার যাত্রা থেকে যে যুবক এই মন্তব্য করেছেন তিনি রাহুল গান্ধী নন, রাহুল গান্ধী এই মন্তব্য করেননি। কংগ্রেসের যে সমাবেশ সেখান থেকে কংগ্রেসের একজন সমর্থক, একজন যুবক, তিনি এই মন্তব্য করেছেন এবং তাকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাও আমি মেনে নিলাম যে আপনাদের সেই যুবকের বক্তব্যেই আপনারা এতটা প্রায়োরিটি দিয়েছেন সেই যুবককে রাহুল গান্ধীর থেকেও ওপরে গিয়ে, হয়তো যে তার কথায় আপনারা প্রচন্ড রেগে গেছেন।
খুব ভালো কথা, বেশ মানলাম যে আপনারা এইরকম একটি আপত্তিকর মন্তব্য শুনে দিশেহারা হয়ে গেছেন রাগে, এটা আমি একদম মেনে নিলাম। কিন্তু তাহলে এর থেকেও বড় কালপ্রিট তো পশ্চিমবঙ্গে আপনাদের সামনে উপস্থিত রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতাদের নানা রকম মন্তব্য কুমন্তব্য, কই সেখানে আপনাদের এই সাহস তো হয় না, কই সেটা তো আপনারা করতে পারেন না। এবং তার থেকেও বড় কথা, সম্প্রতি আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্র তিনি একটি অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে, এবং সেই মন্তব্যের জন্য বিজেপির নেতা পশ্চিমবঙ্গে মহুয়া মৈত্রের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর করেছেন। খুনের চেষ্টা এই ধারায় তিনি অভিযোগ করে এসেছেন পুলিশের কাছে, বিজেপির নেতা। তাহলে এত বড় একটা ঘটনা, এত বড় আপত্তিকর একটি কথা বলেছেন, খুনের চেষ্টা নাকি যেটা তিনি করেছেন বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে, তারপরে কই তৃণমূলের ওপরে তো আপনাদের এরকম কোনো আক্রমণ দেখতে পাওয়া গেল না। সে বেলায় আপনাদের সাহস হয় না, যেহেতু তৃণমূল এখানে ক্ষমতায় রয়েছে, শাসক দল, যেখানে আপনারাই বারবার বলেন যে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাস, তারপরেও আপনারা সেই পুলিশ এবং প্রশাসনের ওপরেই ভরসা রেখে আপনারা সেখানে গিয়ে অভিযোগ জানিয়েছেন মহুয়া মৈত্রের ক্ষেত্রে, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। কিন্তু আরেক জায়গায় যেখানে ওই যুবক মন্তব্য করেছেন এবং তাকে অলরেডি গ্রেপ্তার করা হয়ে গেছে, সেখানে আপনারা পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থা কোনো কিছুর ওপরে আপনারা ভরসা রাখতে পারেননি, আপনারা ক্ষোভে দিশেহারা হয়ে গিয়ে কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করে ফেললেন। তাহলে বিষয়টাকে সেই শক্তের ভক্ত নরমের জম ওই রকম টাইপের কিছু হচ্ছে? মানে আপনাদের এই সাহস হয় না যে আপনারা তৃণমূল কংগ্রেসের উপরে এই ধরনের কোনো আক্রমণ করবেন? 2021-এর পর থেকে যখন এই অভিযোগ উঠে এসেছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে বিরোধীদের উপর অত্যাচার হচ্ছে, বিজেপির একাধিক কর্মী সমর্থকদের উপরে অত্যাচার হচ্ছে, তারা অভিযোগ করেছেন যে বিজেপির নেতাদের ফোনে পাওয়া যাচ্ছে না ওই বিপদের মুহূর্তে। আপনাদের সেই সময় ক্ষমতা হয়নি যে আপনারা নিজেদের রাজনৈতিক দলের নিজের কর্মী সমর্থকদের রক্ষা করবেন। পঞ্চায়েত নির্বাচনের সময় বা তারপরে আপনাদের ক্ষমতা হয়নি যে আপনারা নিজের দলের লোকজনকে রক্ষা করবেন, কিন্তু আপনারা কংগ্রেসের উপরে এই কাজটা করলেন, যাদের এখানে বিন্দুমাত্র কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, প্রায় বলতে গেলে কোনো ক্ষমতাই নেই, তাদের উপরে আপনারা গিয়ে বেশ চড়াও হয়ে আক্রমণ করে মারধর সমস্ত কিছু করে এলেন। এর মাধ্যমে আবারও আপনাদের ঠিক কোন বীরত্বটা প্রকাশ পেল এবং এর মাধ্যমে আপনারা কি অ্যাচিভ করলেন? তৃতীয় কথা, এত সব কথা যদি আপনি শুনে থাকেন এখনো পর্যন্ত, এরপর হয়তো আপনি বলবেন এতদিন তো তুমি সেকু মাকু তিনু অনেক কিছুই ছিলে, আজ তুমি কংগ্রেসই হয়ে গেছো। সে আপনি বলতেই পারেন, কিন্তু আবারও বলছি এখানে ঘটনার থেকে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুকান্ত মজুমদার এতদিন বলে এসেছেন এই যে তৃণমূল কংগ্রেস বাড়িতে বাড়িতে লোক পাঠায়, ভয় দেখায়, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অপসংস্কৃতি। পশ্চিমবঙ্গ থেকে ঠিক এই অপসংস্কৃতিকেই বাদ দিতে হবে। শ্রমিক ভট্টাচার্য বলেন যে পশ্চিমবঙ্গের বাঙালি শিক্ষিত ভদ্রলোকদের বিজেপিকেই বেছে নেওয়া উচিত, কারণ বিজেপি একটা আলাদা রাজনীতির পথ দেখাচ্ছে, একটা স্থিতিশীল সুস্থ রাজনীতি দেখাচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে, এবং সেই কারণেই পশ্চিমবঙ্গের এই মধ্যবিত্ত ভদ্র বাঙালি শিক্ষিত মানুষও কিন্তু এইবার বিজেপিকেই বেছে নেবেন। তাহলে এই আপনাদের বিকল্প রাজনীতি। যখন কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল সেই সময় কংগ্রেসের তরফ থেকে বাম যারা বিরোধী ছিল তাদের উপরে আক্রমণ করা হয়েছে, তাদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এই অভিযোগ উঠে আসে। বামেরা ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের উপরে তারা অত্যাচার চালিয়েছে, এইভাবে পার্টি অফিস ভাঙচুর করেছে, বিরোধীদের উপরে আক্রমণ করেছে, এই অভিযোগও বারবার উঠে আসে। তৃণমূল কংগ্রেসের শাসনে তো আপনারা সকলে দেখতেই পাচ্ছেন যে শাসক দলের তরফ থেকে বিরোধীদের উপরে কিভাবে আক্রমণ করা হয়, সেই অভিযোগ প্রতিটা নির্বাচনের পরে উঠে আসে। বিজেপির ওপরে, সিপিএম এর উপরে তারা আক্রমণ করে, তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা, মারধর, নানা রকম কাণ্ড কারখানা হয়ে থাকে। তাহলে বিজেপির বর্তমানে বক্তব্য হচ্ছে আমরা প্রাক্তন বাম শাসন বলুন বা প্রাক্তন কংগ্রেস শাসন বলুন, তাদের ওই হিংস্র রাজনীতির দিকে যাব না। তৃণমূল কংগ্রেস যে হিংস্র রাজনীতি করছে সেটাও আমরা চাই না। আমরা এই সমস্ত কিছুর থেকে আলাদা করে ঊর্ধ্বে উঠে একটা বিকল্প রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে নিয়ে আসছি। এই আপনাদের বিকল্প রাজনীতির উদাহরণ এবং নিদর্শন যে আপনারা কংগ্রেস, যাদের এখানে শক্তি নেই, আপনাদের থেকে দুর্বল একটি রাজনৈতিক দল, তাদের কার্যালয় ভাঙচুর করছেন, এইটা আপনাদের বিকল্প রাজনীতি। এই বিকল্প রাজনীতির পথ বিজেপি দেখাচ্ছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের ভদ্র বাঙালি শিক্ষিত মানুষের ভোটটাকে নিজেদের দিকে টানার জন্য এই তাদের বিকল্প রাজনীতির উদাহরণ। এবং যে জায়গায় কংগ্রেসের কার্যালয়ে এই বিধান ভবন ভাঙচুর করা হয়েছে তার থেকে খুব কম দূরত্বে, মানে হেঁটে যাওয়ার মতো দূরত্বে বিজেপির কার্যালয় রয়েছে। আপনারা জানেন বামেদের আলিমুদ্দিন স্ট্রিট রয়েছে। একেবারে খাস কলকাতার বুকে মূল কার্যালয় এই ধরনের ভাঙচুরের ঘটনার কথা কই এর আগে তো শোনা যায়নি। বিশেষ করে পশ্চিমবঙ্গের বুকে বিরোধীরা যারা রয়েছেন তারা একে অপরের কার্যালয় এইভাবে ভাঙচুর করেছেন, সেই দরকার তো পশ্চিমবঙ্গের বিরোধীদের আজ পর্যন্ত পড়েনি। তাহলে আজ কি আলাদাটা আপনারা কি দেখালেন? মানে এটাই সেই আলাদা বিকল্প রাজনীতি যেটা বিজেপি দেখাচ্ছে। এবং এরপরে চলে আসি যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে
ঘটিয়েছেন তার কথায়। মূল অভিযুক্তের নাম রাকেশ সিং, বিজেপি নেতা। এবার এই রাকেশ সিং এর আবার খুব কালারফুল, খুব রঙিন একটি ইতিহাস রয়েছে, খুব সুন্দর চরিত্র তিনি একসময় কংগ্রেসের সমর্থক, কংগ্রেসের নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি একটা সময় অধীর রঞ্জন চৌধুরীর অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। তো সেই সময়ও বহুবার তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠেছে, অনেকবার তিনি জেলে টেলেও গেছেন এবং তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে, আপনারা জানেন মনমোহন সিংকে নিয়ে একটি সিনেমা হয়েছিল এবং সেই সিনেমাতে কংগ্রেসের লোকজনকে নিয়ে কুমন্তব্য করা হয়েছে বা কংগ্রেসের গান্ধী পরিবারকে খুব খারাপভাবে দেখানো হয়েছে, এরকম একটা অভিযোগ উঠেছিল কংগ্রেসের তরফ থেকে। এবং এই সিনেমার প্রদর্শনী বন্ধ করতে রাকেশ সিং, তখন কংগ্রেসের নেতা, তিনি তখন দক্ষিণ কলকাতার একটি শপিং মলের উপরে হামলা চালিয়েছিলেন যে এই সিনেমাটা দেখানো যাবে না এবং এরপরে তার বিরুদ্ধে অভিযোগ হয়। এরপরে বলা হয় যে তিনি নাকি এই সমস্ত কিছু থেকে বাঁচার জন্য বহু কংগ্রেস নেতা যে কাজটা করেছেন, তিনি বিজেপিতে ঝাঁপ দিয়েছেন, মানে রাকেশ সিং চলে এসেছেন বিজেপিতে। এমনিতে তো আপনি দেখবেন বঙ্গ বিজেপিতে মোটামুটি অন্যান্য রাজনৈতিক দল থেকে লোকজন এসেই বঙ্গ বিজেপির নেতৃত্বটা তৈরি হয়েছে। তো রাকেশ সিংও তাদের মধ্যে একজন, কংগ্রেস থেকে তিনি চলে এসেছিলেন বিজেপিতে। তারপর জানা গিয়েছিল মাদক কাণ্ডেও তার নাম জড়িয়েছে এবং তারপর জানা যায় যে অধীর রঞ্জন চৌধুরীর অনুগামী থেকে বর্তমানে রাকেশ সিং হয়ে গেছেন কৈলাশ বিজয়বর্গীয়র অনুগামী। কৈলাশ বিজয়বর্গীয়র নামটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 2021-এ বিজেপির যে ভরাডুবি হয়েছিল, তারপরে বিজেপির তরফ থেকে প্রচুর মানুষজন এই অভিযোগ করেছিলেন যে কৈলাশ বিজয়বর্গীয়র জন্যই বিজেপির এইরকম নির্বাচনী হার এবং এই বিজেপির ফলাফলটা খারাপ হয়েছে। বিজেপির লোকজনের তরফ থেকেই সেই অভিযোগ উঠেছিল। তো তিনি তার অনুগামী হয়েছিলেন এই রাকেশ সিং এবং বিজেপি তারপর রাকেশ সিং এর পৃষ্ঠপোষকতা করেছে, তাকে একদম সুন্দর করে দলে টেনে নিয়েছে, এই কথা সামনে উঠে আসে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, রাকেশ সিং একেবারে খাস কলকাতার বুকে যে এই ঘটনাটা ঘটালো, বিজেপির কোন নেতার মদতে, বিজেপি নেতৃত্ব, বঙ্গ বিজেপির কোন শীর্ষ নেতার কাছ থেকে সবুজ সংকেত পেয়ে রাকেশ সিং এই ঘটনা ঘটালো? কোন বড় নেতা তাকে এই অনুমতি দিলেন যে যাও যাও, হ্যাঁ তুমি করো, এটা করো, আমাদের খুব তাতে মান বাড়বে, নাম হবে, তোমারও বীরত্বের পরিচয় চারিদিকে ছড়িয়ে পড়বে, তুমি এই কাজটা করো? অনেকেই বলছেন রাকেশ সিং কারুর কাছ থেকে অনুমতি নেননি, তিনি নিজে নিজে এই কাণ্ডটা ঘটিয়েছেন এবং এখন যখন তিনি কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তখন বঙ্গ বিজেপি নেতৃত্ব তার পাশে দাঁড়ানো, তাকে সমর্থন করা ছাড়া আর তো অন্য কোনো উপায় নেই। তারা তো নিজেদের মুখ পুড়িয়ে অন্যরকম কিছু কথা বলতে পারবে না, এখন তাদের কিছু না কিছু বলে এই ঘটনা থেকে পাশ কাটাতেই হবে, রাকেশ সিং এর পাশে তাদের থাকতেই হবে। অনেকেই বলছেন যে রাকেশ সিং এই যে কাজটা করেছেন এটা হচ্ছে সজল ঘোষ মেথড। সেই একজন তৃণমূল নেতা, প্রায় ভুলে যাওয়া তৃণমূল নেতা, একখানা কাণ্ড ঘটিয়ে বেশ বড়সড় একটা ঘটনা ঘটলো, টিভিতে তাকে দেখতে পাওয়া গেল, প্রাসঙ্গিকতায় ফিরে এলেন এবং তারপর তিনি বিজেপিতে গিয়ে এখন বিজেপির একটা অত্যন্ত বড় নাম হিসেবে পরিচিত হয়েছেন। রাকেশ সিংও এটাই রেপ্লিকেট করতে চেয়েছিলেন, এরকমই একদম কিছু একটা করতে চেয়েছিলেন যে তিনি করবেন এবং তারপর তার খুব নাম হবে, চারিদিকে খুব দেখতে পাওয়া যাবে, এর মাধ্যমে বিজেপির ভেতরে তার প্রাসঙ্গিকতা বাড়বে এবং সেভাবে যদি আগামী নির্বাচনের জন্য টিকিটটাও পেয়ে যাওয়া যায় তাহলে তো আরোই ভালো হবে। এবং তারই সঙ্গে প্রশ্ন আসছে যে রাকেশ সিং যদি বঙ্গ বিজেপির কোনো শীর্ষ নেতৃত্বের অনুমতি না নিয়ে, কারোর সঙ্গে কথা না বলেই এই কাজটা ঘটিয়ে থাকেন, তাহলে বিজেপির মতো একটি রেজিমেন্টেড পার্টি, যাদের মধ্যে এত নিয়ম শৃঙ্খলা রয়েছে, সেই পার্টির পশ্চিমবঙ্গের যে নেতৃত্ব, তাদের সেই পার্টির নিচু স্তরের যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উপরে বিন্দুমাত্র কোনো নিয়ন্ত্রণ নেই। মানে এই রাকেশ সিং এর মতো নেতারা বঙ্গ বিজেপি নেতৃত্বকে যে হায়ারার্কিটা রয়েছে সেটাকে পৌঁছেও না, তার পাত্তাও দেয় না, তার ধারও ধারে না। আচ্ছা, এইবারে বঙ্গ বিজেপির কারুর এই কথাটা মনে হচ্ছে না যে এবারে তো কাণ্ডটা তৃণমূল ঘটায়নি, বিজেপি ঘটিয়েছে, একেবারে খাস কলকাতার বুকে ঘটিয়েছে, তাও কলকাতা পুলিশের বিন্দুমাত্র টনক নড়েনি, গোটা ঘটনার সময় তারা ওই জায়গায় গিয়ে পৌঁছায়নি, এই অভিযোগটা তো বারবার উঠে আসে। এখানে তো তৃণমূলের লোকও ঘটনা ঘটায়নি যে পুলিশ দেখেও না দেখার ভান করে থাকবে, চোখ বন্ধ করে থাকবে। খাস কলকাতার বুকে বিজেপি যখন এই ঘটনা ঘটালো তখন পুলিশ কোথায় ছিল, পুলিশ কেন দেখতে পায়নি? বিজেপির তরফ থেকে এখন এই প্রশ্নগুলো উঠছে না, তাদের এটা মনে হচ্ছে না? দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে কয়েকটা বিষয় আরো তীব্রতর হচ্ছে। একটা গুঞ্জন যেটা আরো জোরদার হয়ে সামনে উঠে আসছে সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে বঙ্গ বিজেপির বিভিন্ন দিকের যে গোষ্ঠী কোন্দল সেগুলো আরো বেশি করে সামনে উঠে আসছে। একদিকে শুভেন্দু অধিকারী রয়েছেন, যার কথাবার্তা বলুন, যার ন্যারেটিভ, যার আক্রমণ আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে, একদম এক্সট্রিম পথে তিনি এগোচ্ছেন। আরেকদিকে শ্রমিক ভট্টাচার্য, তিনি একটা মধ্যপন্থা নিয়ে এগোনোর চেষ্টা করছেন। এই দুইয়ের টানাটানির মাঝখানে পড়ে বঙ্গ বিজেপির মধ্যে খানিক অচলাবস্থা তৈরি হয়েছে এবং তার মধ্যে সেটার সুযোগ নিয়ে রাকেশ সিং এর মতো ফ্রি এজেন্ট যারা রয়েছেন, এলিমেন্ট যারা রয়েছেন, তারা উঠে এসে এই ধরনের কাজকর্ম করছেন, যার মাধ্যমে বঙ্গ বিজেপির আরো মুখ পুড়ছে, তারা আরো বিব্রত হচ্ছেন।
এবং এই পরিস্থিতিতে একটা কাজ ঘটিয়ে দেওয়ার পরে বঙ্গ বিজেপির হাতে আর কোনো উপায় থাকছে না তাদের পাশে গিয়ে দাঁড়ানো ছাড়া, এবং এখান থেকে কোনো রকমে কিছু বলে বিষয়টাকে কাটিয়ে বের করা ছাড়া আর কোনো উপায় তাদের হাতে পড়েই থাকছে না। এই পরিস্থিতি তৈরি হচ্ছে বঙ্গ বিজেপির মধ্যে। রাকেশ সিং এর মতো আরো 2-3টে এলিমেন্ট যদি এর মধ্যে উঠে আসে এবং এরকম আরো কাজকর্ম করে বঙ্গ বিজেপির মুখ আরো পোড়াতে থাকে, তাহলে নির্বাচনের আগে বঙ্গ বিজেপির ওই কঙ্কালসার চেহারাটা আরো বেশি করে কিন্তু মানুষের সামনে উঠে আসবে, আরো স্পষ্ট হয়ে যাবে সাধারণ মানুষের সামনে। এবং সেটা মনে হয় না নির্বাচনের আগের বছরে বিজেপির জন্য পশ্চিমবঙ্গে খুব ভালো কিছু হবে বলে। এই মুহূর্তে যদি দেখা যায় যে দলের এতটা নিচে থাকা, হায়ারার্কিতে এতটা নিচে থাকা একজন কর্মী বা সমর্থক, তিনি ফুড চেনের ওপরে যারা রয়েছেন, নেতৃত্ব শীর্ষস্তরে যারা রয়েছেন, তাদের কথা শুনছেন না, তাদের পাত্তাই দিচ্ছেন না, তাহলে তো বলতে হবে বঙ্গ বিজেপিকে ঘোড়া রোগে ধরেছে। যে যেদিকে খুশি ছুটছে, কারুর এর ওপরে কোনো নিয়ন্ত্রণ নেই। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।